নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি 2.0। আমার নাম সর্বজিৎ। তোমরা যারা আমার মেন চ্যানেল দ্য জিকে একাডেমির সঙ্গে যুক্ত, তারা অবশ্যই জানো যে আমি মূলত WBCS সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াই, এবং আমি যে সাবজেক্টগুলো পড়াই সেটার মধ্যে মেন হচ্ছে হিস্ট্রি। আমি হিস্ট্রি পড়াই, এর সাথে সাথে আমি পলিটি এবং জিওগ্রাফি পড়িয়ে থাকি, কিন্তু আমার মূল মেন সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি। এইটুকু তোমাদের একটু আমি ইন্ট্রোডাকশন ফার্স্টে দিচ্ছি, যেহেতু এটা আমার একটা নতুন চ্যানেল, এবং এখানে হয়তো অনেকে যুক্ত হবে যারা আমাকে চেনো না, সেই জন্য আমি একটু আমার ইন্ট্রোডাকশন ফার্স্টে দিচ্ছি। তো আমি একটা নতুন চ্যানেল তৈরি করছি, দ্য জিকে একাডেমি 2.0। এই চ্যানেলটা তৈরি করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে, তোমরা অনেকেই মেন চ্যানেলে রয়েছো যারা এনসিইআরটি সম্পর্কে বারে বারে বলো, এনসিইআরটি সম্পর্কে পড়ানোর জন্য তোমরা বলো যে এনসিইআরটিটাকে সহজ করে বোঝানোর জন্য। আমি এই চ্যানেলে, মেইন চ্যানেলে সেটা করতে পারছিলাম না, তো সেই কারণে আমি এই নতুন চ্যানেলটা তৈরি করছি, যেখানে আমি এনসিইআরটির এই তিনটে সাবজেক্টকে চেষ্টা করব, হিস্ট্রি এবং জিওগ্রাফি, তার সঙ্গে ইকোনমিক্স চেষ্টা করব, এই তিনটে সাবজেক্টকে কভার করার এনসিইআরটি থেকে। আর প্রথম আমি এখন শুরু করছি জিওগ্রাফি থেকে, জিওগ্রাফি দিয়ে আস্তে আস্তে আমি হিস্ট্রির ক্লাসও শুরু করব এনসিইআরটি কে ফলো করে। অবশ্যই তোমরা দেখতে থাকো এই চ্যানেলটা, দ্য জিকে একাডেমি 2.0। এছাড়াও এই চ্যানেলটা তৈরি করার আরেকটা উদ্দেশ্য রয়েছে, অনেকেই তোমরা মেন চ্যানেলে রয়েছো যারা স্কুল স্টুডেন্ট, ক্লাস 8, 9, 10 বা এইচএস দিচ্ছ, তারা মাঝে মাঝে আমায় রিকোয়েস্ট করো সেই ক্লাসের পার্টিকুলার বিভিন্ন সাবজেক্ট পড়ানোর জন্য। হিস্ট্রি বা জিওগ্রাফির উপর, আমি বিশেষত হিস্ট্রির উপর প্রচুর তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট পাই, কিন্তু যেহেতু এই মেন চ্যানেলটা দ্য জিকে একাডেমি, এটাতে কম্পিটিটিভ এক্সামের জন্যই পড়াই, সেখানে স্কুল স্টুডেন্টদের জন্য আমি সেরকম কিছু করে উঠতে পারি না। তো তাদের জন্য আলাদা করে এই চ্যানেলটা, এখানে আমি স্কুলের মূলত ক্লাস 9, 10, 11, 12 বা তার আগের কিছু এইগুলো সম্পর্কে পড়াবো। তো তোমরা যারা স্কুল স্টুডেন্ট রয়েছো, এইচএস দেবে বা মাধ্যমিক দেবে, তারা এই চ্যানেলটা ফলো করতে পারো, এবং তোমরা আমাকে জানাতে পারো তোমাদের কি ধরনের কি দরকার, সেইগুলো আমি করব। প্রথমে আমি এনসিইআরটি দিয়ে শুরু করছি, এবং কারণ কেন এনসিইআরটি কেন, তার কারণ তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নাও, তাদের কাছে তারা অনেকেই এনসিইআরটি থেকে পুরোপুরি তোমরা প্রিপারেশন নাও, কারণ এনসিইআরটি হচ্ছে মাদার অফ অল বুক। তোমরা যে কোনো বই মার্কেটে পড়ো না কেন, তার বেস যদি না ভালো জানা থাকে, তাহলে সেই যে বইগুলো তোমরা পড়তে পারবে না। এবং বেস ক্লিয়ার করার আমাদের কাছে উপায় কি রয়েছে, আমরা যে ক্লাস 9, 10-এ বই পড়ে এসেছি সেইগুলো, বা এনসিইআরটি পড়ো। এবং এনসিইআরটির সুবিধাটা যেটা হচ্ছে, ভারতের যে কোনো কম্পিটিটিভ এক্সামে যে যে কোশ্চেন আসে তার অধিকাংশটাই আসে এনসিইআরটি থেকে। তো তাই জন্য যদি তোমরা এনসিইআরটি ভালো করে পড়ে নাও, ক্লাস 6 থেকে ক্লাস 10 বা 12 অব্দি, কিছু কিছু ক্ষেত্রে যদি ঠিকঠাক করে পড়ে নাও, তাহলে তোমাদের অন্য কোনো বই কেনার বা পড়ারও দরকার হবে না, এতটাই গুরুত্বপূর্ণ এনসিইআরটি পড়া। তাছাড়াও যারা স্কুলে পড়ো, ক্লাস 9, 10-এ পড়ছো বাংলা মিডিয়ামে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাদেরও অনেককে আমি দেখেছি যে যারা এনসিইআরটি থেকে প্রিপারেশন নেয়, কারণ এই এনসিইআরটি এতটাই ভালোভাবে এবং এত সুন্দরভাবে সহজ করে লেখা রয়েছে যে একবার পড়লে সমস্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এটাই উদ্দেশ্য আমার এনসিইআরটি কে সামারি করার, সেটা হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা। আর এনসিইআরটি তে যেটা লেখা রয়েছে সেইগুলোকে আমি আরেকটু সহজ করে ম্যাপ, গ্রাফস, এই সমস্তর মাধ্যমে এখানে তোমাদেরকে বোঝাবো সহজ করে। এটাই আমার উদ্দেশ্য এই চ্যানেলটা তৈরি করার। তো তোমরা যদি এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এরপর থেকে পরপর ভিডিও তোমরা পাবে, এবং পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, তাহলে তোমরা পরপর ভিডিওর নোটিফিকেশন ইউটিউব থেকে পেয়ে যাবে। আর যদি তোমরা কেউ মেন চ্যানেল সাবস্ক্রাইব না করে, মানে সম্পর্কে না জানো, তোমরা এই চ্যানেলের মানে দ্য জিকে একাডেমি 2.0 চ্যানেলের হোম সেকশনে গেলে মেন চ্যানেল যেটা, সেটার লিঙ্ক পেয়ে যাবে, বা আমি এই নিচে ডিসক্রিপশনে, এই ভিডিওর নিচে দিয়ে দেবো। তো তোমরা সেখানে গিয়ে বাকি ভিডিওগুলো দেখতে পারো। আমি এখানে লাইভ, এই চ্যানেলে, মেন চ্যানেলে লাইভ ক্লাস সহ বিভিন্ন ক্লাস নিয়ে থাকি। আমরা তাহলে আজকে শুরু করছি এনসিইআরটি জিওগ্রাফি ক্লাস 9 দিয়ে। এবং ক্লাস 9-এর যে জিওগ্রাফি বইতে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়া, সাইজ অ্যান্ড লোকেশন। এই সম্পর্কে আজকে আমরা যা পড়বো। তো চলো এবার আমরা শুরু করি আজকের ক্লাস। ভালো লাগলে তোমাদের একটাই রিকোয়েস্ট, প্লিজ লাইক এবং শেয়ার করো ভিডিওটা, এবং তোমরা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো, প্রথম কথা, আমরা ডাইরেক্ট লোকেশন থেকে শুরু করব। এইটুকু জায়গাতে যে ইন্ট্রোডাকশনটা দেওয়া রয়েছে, সেখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে ভারত একটা বড় দেশ,
এবং ভারত শুধু বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে। বেশ মানে আমরা যদি এই সময়টা দেখি, আস্তে আস্তে ভারত ধীরে ধীরে উন্নতি করছে এবং সেটা প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা কৃষি ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গাতেই ব্যাপকভাবে উন্নতি করছে। এবং ভারতের একটা বড় ইকোনমি রয়েছে। একটা বড় ইকোনমি থাকার কারণে পৃথিবীর বিভিন্ন দেশের নজর থাকে, পৃথিবীর বিভিন্ন বড় বড় কোম্পানির নজর থাকে ভারতের দিকে। এবং ভারতের এই অ্যাডভান্টেজের পেছনে দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে ভারত একটা বড় জায়গা রয়েছে, লোকেশন অনুযায়ী আমরা যদি দেখি, সাইজ যদি দেখি, ভারতের একটা বড়, বিশাল বড় একটা দেশ। এবং যদি আমরা পপুলেশন দেখি, ভারতের পপুলেশন খুব বেশি, ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে। তো এত বড় একটা মার্কেট, যেহেতু অনেক বেশি লোক রয়েছে, সেই জন্য মানুষের ডিমান্ড এখানে অনেক বেশি, মানুষ অনেক বেশি জিনিস কেনে। তো সেই সমস্ত কারণে ভারত ধীরে ধীরে ইকোনমিক্যালি ব্যাপকভাবে উন্নতি করছে। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। প্রথমে আমাদের যেটা জানতে হবে যে ভারতের অবস্থান কোথায়, ভারত কোথায় অবস্থান, তার সাইজ কত ইত্যাদি। তো লোকেশন, ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি, ভারত অবশ্যই একটা খুব বড় দেশ, লাইং এন্টায়ারলি ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। এই অবধি যদি আমরা থামি, নর্দার্ন হেমিস্ফিয়ার বাংলাতে যাকে বলা হয় যে উত্তর গোলার্ধ, এই ব্যাপারটা কি সেটা আমি তোমাদেরকে এখানে ছবির মাধ্যমে বোঝাবো। ওকে, এই জায়গাতেই আমরা করি, আমরা একটা ফার্স্টে সার্কেল নিয়ে নিই, কারণ এটা হচ্ছে আমাদের পৃথিবী। ওকে, পৃথিবীকে আমরা কয়েকটা কাল্পনিক রেখার মাধ্যমে তার অবস্থান ইত্যাদি নির্ণয় করার জন্য কয়েকটা কাল্পনিক রেখা টানি। এই রেখাগুলোর মধ্যে একটা রেখাকে ঠিক পৃথিবীর মধ্যিখান দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে টানা হয়েছে। এই রেখাটার নাম আমরা সকলেই জানি, নিরক্ষরেখা। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি এবং এই নিরক্ষরেখা এক্স্যাক্টলি পৃথিবীর মাঝখান দিয়ে টানা হয়েছে। এই যে রেখাগুলো, এগুলো কোনোটাই কিন্তু অ্যাকচুয়াল রেখা নয়, কল্পনা। আমরা একটা ম্যাপ এঁকেছি, তার মধ্যে কিছু রেখা টেনে দিয়েছি, সেইগুলো হচ্ছে এরকম বিভিন্ন কল্পনা করে আঁকা হয়েছে। এবার এরকম নয় যে যেখানে খুশি আমরা দাগ টেনেছি একটা করে রেখা বলে দিয়েছি, এরকম নয়। প্রত্যেকটারই একটা নির্দিষ্ট মান রয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে, একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত। আমরা প্রথমে অক্ষরেখা সম্পর্কে জানছি। এই যে রেখাগুলো যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীতে টানা হয়েছে, সেইগুলোকে বলা হয় অক্ষরেখা। এগুলো এক একটা অক্ষরেখা এবং প্রত্যেকটা অক্ষরেখা 1 ডিগ্রি অন্তর অন্তর করে রয়েছে। অর্থাৎ এটা একদম মাঝখান দিয়ে যেটা যাচ্ছে সেটা 0 ডিগ্রি। তারপরে যেটা হবে উত্তর দিকে যদি আমরা যাই, এদিকটা হচ্ছে উত্তর দিক, আমরা যদি দেখি এটা হচ্ছে উত্তর দিক, এদিকে হচ্ছে দক্ষিণ দিক, এদিকটাকে বলা হয় পশ্চিম এবং এদিকটাকে পূর্ব, এগুলো সকলেই আমরা জানি। তো আমরা যদি নিরক্ষরেখার থেকে উত্তর দিকে যাই, তাহলে এরকম প্রত্যেক 1 ডিগ্রি অন্তর অন্তর এরকম করে এক একটা রেখা টানা হয়েছে। ঠিক আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, এরকম করতে করতে নাম দেওয়া হয়েছে, এটা 3 ডিগ্রি, এরকম করতে করতে আলটিমেটলি 90 ডিগ্রি অব্দি এরকম রেখা টানা হয়েছে। তেমনি ভাবে আমরা যদি নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে যাই, তাহলে সেম এরকম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এরকম করে করে রেখা টানা হয়েছে। ওকে, তো এরকম এখানে গিয়েও হয়েছে 90 ডিগ্রি সাউথে গিয়ে শেষ হয়েছে এই রেখাগুলো। এবার যেটা আমরা বললাম নিরক্ষরেখা, অর্থাৎ যেটা একদম মাঝখান দিয়ে গেছে এই রেখাটা, এই রেখাটা যেহেতু পৃথিবীকে সমানভাবে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, তাই জন্য এর যে উত্তরের অংশটা সেটাকে আমরা বলবো নর্দার্ন হেমিস্ফিয়ার, বা বাংলাতে হচ্ছে উত্তর অক্ষাংশ। এবং এই রেখাটার দক্ষিণ দিকে যে জায়গাটা, যে হাফটা রয়েছে, সেটাকে আমরা বলবো দক্ষিণ গোলার্ধ বা সাউদার্ন হেমিস্ফিয়ার। এবার আমরা যে আরেকটা ম্যাপ এখানে ইউজ করা হয়েছে, এই ম্যাপটা, এইটাকে আমরা আমাদের পৃথিবী ধরে নিই। যে জিনিসটা আমি এখানে গোল করে এঁকেছি, এটাই এখানে এক্স্যাক্টলি দেখানো হচ্ছে। এবং যেরকম বললাম যে পৃথিবীর একদম মাঝখান দিয়ে টানা হয়েছে নিরক্ষরেখা, এইখান দিয়ে যে রেখাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিরক্ষরেখা। এটা হচ্ছে নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। নিরক্ষরেখার উত্তরে যে অংশগুলো রয়েছে সেটাকে আমরা উত্তর গোলার্ধ বলবো, এবং নিরক্ষরেখার দক্ষিণে যে অংশটা রয়েছে সেটাকে আমরা দক্ষিণ গোলার্ধ বলবো। এই পুরো অংশটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, নিরক্ষরেখার উপরের যে অংশটা রয়েছে সেটা পুরোটা হচ্ছে উত্তর গোলার্ধ। এবার যদি আমরা ভারতের দিকে দেখি, এটা হচ্ছে ভারত। ভারত সম্পূর্ণভাবে নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত, সেই জন্য আমরা কি বলবো, ভারত উত্তর গোলার্ধে অবস্থিত, নর্দার্ন হেমিস্ফিয়ারে অবস্থিত। নর্দার্ন হেমিস্ফিয়ারের বাংলা হচ্ছে উত্তর গোলার্ধ, তো ভারত উত্তর গোলার্ধে অবস্থিত। এবার আমরা আবার এগেন বইতে চলে যাব। বইতে কি বলা হচ্ছে যে
লাইং এন্টায়ারলি ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা বলা হচ্ছে যে ভারত পুরোটাই উত্তর গোলার্ধে অবস্থিত। আমরা দেখলাম যে ভারত পুরোটাই উত্তর গোলার্ধে অবস্থিত। এবার তার একটা প্রপার অবস্থান রয়েছে, যেটা হচ্ছে 8°4' উত্তর অক্ষাংশ থেকে 37°6' উত্তর অক্ষাংশ, এর মধ্যে ভারত অবস্থিত। এই জিনিসটা কি, আবার আমরা আমাদের সেই ম্যাপে চলে যাব। এইখানে দেখো, যে দেশগুলো, প্রথমে আমরা কি দেখলাম যে ভারত অবস্থিত কোথা থেকে কোথায় অবধি, 4 উত্তর অক্ষাংশ থেকে 37°6' উত্তর অক্ষাংশ। প্রথম কথা যেটা কোশ্চেন তোমাদের মনে আসবে সেটা হচ্ছে দুটো ক্ষেত্রেই নর্থ ইন কথাটা লেখা হয়েছে কেন, উত্তর অক্ষাংশ কথাটা বলা হচ্ছে কেন, এইটাও আসবে। এবং সেকেন্ড যে কোশ্চেনটা তোমাদের মনে আসতে পারে সেটা হচ্ছে 4 মিনিট, এই মিনিটটা কি, বা এখানে যে 6 মিনিট ব্যাপারটা রয়েছে সেটা কি। ডিগ্রিটা তো বুঝলাম যে প্রত্যেক 1 ডিগ্রি অন্তর অন্তর করে একটা করে রেখা টানা হয়েছে, সেটাই হচ্ছে এখানে 1 2 3 4 করতে করতে কোথাও একটা গিয়ে 8 আসবে, সেইটা 8 ডিগ্রি। কোথাও আবার একটা 37 ডিগ্রি আসবে, কারণ 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম করতে করতে টোটাল 90 ডিগ্রি অব্দি এখানে রেখা রয়েছে। তো 8 ডিগ্রি এবং 37 ডিগ্রি ব্যাপারটা আশা করছি বুঝতে পারছো। মিনিট ব্যাপারটা কি, মিনিট ব্যাপারটা কি বোঝার জন্য আমাদের দুটো অক্ষরেখাকে আরো জুম করলাম। ধরো এই দুটো অক্ষরেখাকে 0 ডিগ্রি এবং 1 ডিগ্রি, এই দুটোকে আমি আরো একটু জুম করলাম। এখানটা একটু হয়ে যাচ্ছে, আমি একটু মুছি, জায়গাটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, 0 ডিগ্রি এবং 1 ডিগ্রিকে ধরো আমি আরো জুম করলাম। ওকে, এখানেই জুম করা যায়। ওকে, চলো, এটা ধরো আমাদের 1 ডিগ্রি রেখা, তার ঠিক নিচে এটা হচ্ছে 0 ডিগ্রি রেখা। ধরো কোনো একটা জায়গা রয়েছে, সেটা এইরকম জায়গাতে অবস্থান করছে, এইখানটায় অবস্থান করছে। আমরা তাহলে তার যে লোকেশন সেটা কি করে বোঝাতে পারি, এই যে রেখাগুলো, ধরো প্রথমে এক্সাম্পল একটা দেশ এইরকম অবস্থান করছে, এইরকম। আমরা এই দেশটাকে সহজেই বলতে পারি এর যে দক্ষিণতম বিন্দুটা রয়েছে সেটা 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে, এবং তার উত্তরতম যে বিন্দু রয়েছে সেটা 1 ডিগ্রিতে গিয়ে শেষ হয়েছে। ভালো কথা, এটা বলতে পারলাম। কিন্তু কোনো একটা ছোট শহর ধরো এইখানটাতে অবস্থান করছে, এটা না 0 ডিগ্রিকে টাচ করছে না 1 ডিগ্রিকে টাচ করছে। তখন যারা ভৌগোলিক বা ভৌগোলিক রয়েছেন তারা বলছেন যে চলো 0 ডিগ্রি এবং 1 ডিগ্রির মাঝে আরো কয়েকটা ছোট ছোট রেখা টানা যাক, আরো কয়েকটা এরকম রেখা টানা যাক, তাহলে ছোট ছোট জায়গাগুলোকে বোঝাতে সুবিধা হবে। তো এরকম 0 ডিগ্রি এবং 1 ডিগ্রির মাঝখানে টোটাল এরকম 60টা রেখা টানা হচ্ছে। যে অংশটা রয়েছে 0 এবং 1-এর মধ্যে, এখানেও যদি দেখো 0 থেকে 1-এর মধ্যে এরকম মাঝখানে 60টা রেখা টানা হচ্ছে। টোটাল কটা, 60টা এরকম রেখা টানা হয়েছে, যেগুলোকে আরো ছোট জায়গাকে বোঝাতে সুবিধা হবে। এবার যদি আমরা সহজে দেখি তাহলে দেখতে পাবো, ধরো 0 ডিগ্রির পর আসছে 0 ডিগ্রির পরে যে প্রথম লাল রেখাটা সেটা হচ্ছে 1 মিনিট, তারপরে 2 মিনিট, তারপরে 3 মিনিট, তারপরে 4 মিনিট, এরকম করতে করতে টোটাল 60 মিনিট অব্দি এখানে থাকবে, মানে 59 অব্দি থাকবে। যেই 60 নম্বরটা আসছে সেটাই হচ্ছে 1 ডিগ্রি। তাহলে আমাদের যদি এই ছোট শহরটার অবস্থান এবার বলতে বলা হয়, আমি সহজেই বলতে পারছি যে এটা এখানে 2 মিনিটের যে ছোট রেখাটা রয়েছে সেটাকে টাচ করছে তার দক্ষিণতম বিন্দু, এবং 3 মিনিট যে রেখাটা রয়েছে সেটাকে টাচ করছে তার উত্তরতম বিন্দু। তাহলে আমরা যদি এই শহরটার অবস্থান বলতে চাই তাহলে কি বলবো, এটা কোথায় অবস্থান করছে, এটা 0 ডিগ্রি 2 মিনিট রেখা থেকে 0 ডিগ্রি 3 মিনিট রেখা অবধি অবস্থান করছে। কেন, দেখো 0 ডিগ্রি, এটা যে মেন কালো রেখাটা টেনেছি এটা 0 ডিগ্রি রেখা। তারপরে যেটা ফার্স্ট লাল রেখাটা আসছে সেটা 0 ডিগ্রি 1 মিনিট। সেকেন্ড যেটা হচ্ছে 0 ডিগ্রি 2 মিনিট, এটা হচ্ছে 0 ডিগ্রি 3 মিনিট। এরকম করতে করতে 0 ডিগ্রি 59 মিনিট অব্দি আসবে। তারপরে যে রেখাটা আবার কালো রেখাটা সেটা হচ্ছে মেন রেখা আমাদের 1 ডিগ্রির রেখা, এটা হয়ে গেল 1 ডিগ্রি। তাহলে সহজে আমরা যদি এখানে এই রেখাগুলোকে দেখি, আমরা যদি ছোট ছোট করে টানি তাহলে এরকম আসবে 0 ডিগ্রি, 0 ডিগ্রির পর আসছে 0 ডিগ্রি 1 মিনিট, 0 ডিগ্রি 2 মিনিট, এরকম করতে 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 0 ডিগ্রি 59 মিনিট। তারপর যে রেখাটা আসবে সেটা হচ্ছে 1 ডিগ্রি রেখা, তারপর আসবে 1 ডিগ্রি 1 মিনিট, তারপর আসছে 1 ডিগ্রি 2 মিনিট, এরকম করতে করতে এক সময় 1 ডিগ্রি 59 মিনিট, সরি হ্যাঁ 59 মিনিট। তারপরে আসবে 2 ডিগ্রি রেখা। ওকে,
2 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি 1 মিনিট, এরকম করতে করতে আমরা এগোবো। এবার বোঝা গেল যে একটা ছোট স্থানকে বোঝানোর জন্য এই শব্দটা এটা ইউজ করা হয়। 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট আমরা যদি দেখি তাহলে এইভাবে ভারতের অবস্থান উত্তর গোলার্ধে। এবার দুটোতেই নর্থ কেন? যেহেতু ভারত উত্তর গোলার্ধে অবস্থিত। ভারত কোথায় অবস্থিত? উত্তর গোলার্ধে। এই যে রেখাগুলোর কথা বললাম, 8 ডিগ্রি 4 মিনিট, 37 ডিগ্রি 6 মিনিট, এগুলো কোথায় অবস্থান করছে? সব উত্তর গোলার্ধে অবস্থান করছে। উত্তর গোলার্ধে যা রেখা হবে সেগুলোকে প্রত্যেকটাই আমরা উত্তর অক্ষরেখা বলবো। এবং যদি যদি দক্ষিণে যদি কোনো জায়গাটা অবস্থান করে, আমাদের যদি অস্ট্রেলিয়া কোথায় রয়েছে অবস্থান সেটা বোঝাতে হয়, তাহলে খুব সহজে আমরা বলতে পারবো, দেখো এখানে রয়েছে একটা 15 ডিগ্রি। এর মোটামুটি যে উত্তর অংশটা সেটা 15 ডিগ্রিকে টাচ করছে, আর যে দক্ষিণ অংশটা সেটা মোটামুটি 45 ডিগ্রিকে টাচ করছে। তাহলে আমরা অস্ট্রেলিয়ার যদি অবস্থান বলি কি বলবো? 15 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 45 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অব্দি অবস্থিত। তাই জন্য এটা দেখো, কেন দুটোই দক্ষিণ হচ্ছে? কারণ প্রত্যেকটাই দক্ষিণ গোলার্ধে অবস্থিত, সেই কারণে। এবার যদি আরেকটু আমরা জটিল দিকে যাই, আমি একটু ডিটেলসে আলোচনা করছি এখানে, যেহেতু কাজই এখানে এই চ্যানেলটাতে উদ্দেশ্যই হচ্ছে তোমরা, আমি ধরে নিচ্ছি যে তোমরা একদম প্রথম থেকে বুঝছো, সেই জন্য আমি একদম সহজ করে বোঝাচ্ছি। এবং তোমরা যদি কিছু জিনিস না বুঝতে পারো সেটা আমাকে কমেন্ট করতে পারো, আমি নেক্সট দিনের ক্লাসে সেটা বুঝিয়ে দেবো। ধরো আমি একটা জায়গা বলি, এইটা হচ্ছে তো 0 ডিগ্রি। ভারত তো পুরোপুরি একদম 0 ডিগ্রির ওপরেই অবস্থিত, পুরোপুরি উত্তর গোলার্ধে অবস্থিত। ওকে, আমরা যদি সাউথ আমেরিকাতে যাই দেখতে পাবো কি, ধরো সাউথ আমেরিকা পুরো মহাদেশটার কোথায় অবস্থান সেটা যদি আমাদের বোঝাতে হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সাউথ আমেরিকার কিছুটা অংশ 0 ডিগ্রির উত্তরে অবস্থিত, আর বেশিরভাগ অংশটা 0 ডিগ্রির দক্ষিণে অবস্থিত। এইটার যদি আমাকে অবস্থান বলতে হয় তাহলে আমরা কি বলতে পারি? দেখো এইখানে যে রেখাটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এখানে 60 ডিগ্রি লেখা, এটা সাউথে অবস্থিত, যেহেতু দক্ষিণ গোলার্ধ সাউথ দক্ষিণ অক্ষরেখা, তার মোটামুটি কাছে এটা অবস্থিত। আমি ধরে নিলাম যে সাউথ আমেরিকার যে দক্ষিণতম বিন্দু সেটা 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে টাচ করছে। আর এদিকে যদি যাই, এটা আমাদের 0 ডিগ্রি, তারপর আসছে হচ্ছে 15 ডিগ্রি, এখানে একটা মার্ক করা হয়েছে 15 ডিগ্রি নর্থ, 15 ডিগ্রি উত্তর অক্ষরেখা, কারণ এই জায়গাটা পুরোটাই উত্তর গোলার্ধ। তো ধরে নিলাম যে সাউথ আমেরিকার যে উত্তরতম বিন্দু সেটা এই 15 ডিগ্রিকে টাচ করেছে। এক্স্যাক্টলি টাচ করেনি, আমি উদাহরণস্বরূপ বোঝানোর সুবিধার্থে এটা নিচ্ছি। ধরো 15 ডিগ্রিকে টাচ করছে এর উত্তরতম বিন্দু। এর যদি অবস্থান আমাদের বলতে হয় তাহলে আমরা কি বলবো? 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে 15 ডিগ্রি উত্তর অক্ষরেখা অব্দি এটা অবস্থান করছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। কেন এবার বুঝতে পারলে? এখানে দেখো দুটো, একটা সাউথ একটা নর্থ আসছে, কারণ কিছুটা অংশ অবস্থান করছে সাউথ হেমিস্ফিয়ারে, কিছুটা অংশ অবস্থান করছে নর্থ হেমিস্ফিয়ারে। তো এইটুকু জিনিস, এটা একদম বেসিক জিনিস যেটা বোঝার রয়েছে, তোমরা আশা করছি এখান থেকে বুঝতে পারলে। তো সেটাই এখানে বলা হচ্ছে, দ্য মেন ল্যান্ড এক্সটেন্ড বিটুইন ল্যাটিটিউড 8 ডিগ্রি 4 মিনিট এবং 37 ডিগ্রি 6 মিনিট। এবার আসছি আমরা লংগিটিউডে। ল্যাটিটিউড সম্পর্কে আমরা বুঝলাম, অক্ষরেখা যেগুলো বুঝলাম, যে পৃথিবীকে যে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো টানা হয়েছে বা পশ্চিম থেকে পূর্বে যে রেখাগুলো টানা হয়েছে সেগুলো হচ্ছে অক্ষরেখা। ভালো কথা। এবার যেমন ভাবে আমাদের পৃথিবীকে উত্তর পূর্ব থেকে পশ্চিমের রেখা দিয়ে দেখানো হয়েছে, তেমনি ভাবে উত্তর থেকে দক্ষিণেও কিছু রেখা টানা হয়েছে। যেমন একদম মাঝখান দিয়ে একটা রেখা যাচ্ছে। ওকে, এই 90 গুলো মুছে দিলে ভালো হয়, দেখছি মোছা যায় কিনা। 1 মিনিট। ওকে, গুড। চলো, গুড। চলো, পৃথিবীকে এরকম কিছু কাল্পনিক রেখা উত্তর থেকে দক্ষিণেও এরকম ভাবে টানা হয়েছে, ভৌগোলিকরা টেনেছেন। এবার এই রেখাগুলোকে আমরা বলছি কি? দ্রাঘিমা রেখা। এগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। এবং এখানেও সেম কাজ করা হয়েছে, একদম যে মাঝখানের যেটা, সেটার নাম দেওয়া হয়েছে হচ্ছে 0 ডিগ্রি। তারপরে একটা নির্দিষ্ট দূরত্ব পরে আর একটা রেখা টানা হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে, ঠিকভাবে মিললো না, 1 ডিগ্রি। এটা হচ্ছে 1 ডিগ্রি। ঠিক আছে, তারপরে একটা রেখা টানা হয়েছে, এটার নাম দেওয়া হয়েছে 2 ডিগ্রি। এটার পরে হয়েছে 3 ডিগ্রি।
তেমনি ভাবে এদিকেও টানা রয়েছে 0 ডিগ্রির, যেটা আমরা দেখলাম পশ্চিম দিকে আস্তে আস্তে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে করে বাড়ছে। পূর্ব দিকেও সেম করা হয়েছে, প্রথমটার নাম দেওয়া হয়েছে 1 ডিগ্রি, সেকেন্ডটার নাম দেওয়া হয়েছে 2 ডিগ্রি, থার্ডটার নাম দেওয়া হয়েছে 3 ডিগ্রি। ওকে, অক্ষরেখা আমরা বুঝে গেছি, সেম ভাবে দ্রাঘিমা রেখাও করা হচ্ছে, এইভাবে টানা হচ্ছে। এবার মাঝখানের যে রেখাটা, যেটাকে আমরা বলেছি 0 ডিগ্রি, যেটা একটু লাল দিয়ে আমি মার্ক করলাম, এটা হচ্ছে 0 ডিগ্রি। এরপরে পূর্ব দিকে এরকম 180টা রেখা টানা হয়েছে, এবং শেষ যে রেখাটা সেটা হচ্ছে 180 ডিগ্রি। এবং সেম ভাবে পশ্চিম দিকেও এরকম ভাবে 180 ডিগ্রি অব্দি রেখা টানা হয়েছে। তো পশ্চিম দিকের যে রেখাটা সেটারও মান হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু যেহেতু এটা মাঝখানে পৃথিবীকে ভাগ করে দিচ্ছে, এই যে অংশটা, এই অংশটাকে আমরা সেই জন্য আমরা বলতে পারি পূর্ব গোলার্ধ। যেরকম করে আমরা দেখলাম উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ দেখেছি, এই দিকটাকে পূর্ব গোলার্ধ ইস্টার্ন হেমিস্ফিয়ার বলা হয়। তাই জন্য এই দিকের যে 180 ডিগ্রি যে রেখাটা, সেটাকে আমরা বলবো 180 ডিগ্রি ইস্টার্ন লঙ্গিটিউড, ইংরেজিতে লঙ্গিটিউড বলা হয়। তেমনি ভাবে এদিকে যে 180 ডিগ্রির রেখাটা রয়েছে, তাকে বলবো আমরা সেটা 180 ডিগ্রি ওয়েস্টার্ন লঙ্গিটিউড। ওকে, তাহলে কোনো একটা জায়গা যদি এইখানটায় অবস্থান করে, তাহলে আমরা বলবো সেটা কোথায় অবস্থান করছে, পশ্চিম গোলার্ধে অবস্থান করছে। এই পুরো অংশটা হচ্ছে পশ্চিম গোলার্ধ, এই পুরো অংশটা হচ্ছে পূর্ব গোলার্ধ। এবার যদি আমরা এই ম্যাপের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এগেন এখানে একটা মাঝখানে রেখা টানা হয়েছে, যেটা হচ্ছে 0 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি রেখা, ঠিক আছে। 0 ডিগ্রিকে মূল মধ্য রেখা বলা হয়। এবার 0 ডিগ্রির যত আমরা পূর্ব দিকে যে যে জায়গাগুলো দেখছি, সবগুলো পূর্ব গোলার্ধে অবস্থিত। কোথায় অবস্থিত? পূর্ব গোলার্ধে অবস্থিত। তেমনি ভাবে 0 ডিগ্রি যদি পশ্চিম দিকে দেখি, প্রত্যেকটা পশ্চিম গোলার্ধে অবস্থিত। এইগুলো হচ্ছে পশ্চিম গোলার্ধ। তাহলে নর্থ আমেরিকা কোথায় অবস্থিত? পশ্চিম গোলার্ধে অবস্থিত। সাউথ আমেরিকা পশ্চিম গোলার্ধে অবস্থিত। এশিয়া কোথায় অবস্থিত? পূর্ব গোলার্ধে অবস্থিত। তাহলে আমরা যদি শুধু ভারতকে দেখি, ভারত পুরোপুরি ভাবে কোথায় অবস্থান করছে? পূর্ব গোলার্ধে অবস্থান করছে। যেহেতু আমরা এর আগের যে ব্যাপারটা, অক্ষরেখার ব্যাপারটা সহজে আগেরটা বুঝিয়ে এসেছি, তাহলে এখানে সহজেই তোমরা বুঝতে পারছো, যখনই ভারতের অবস্থান এই দ্রাঘিমা রেখার সাহায্যে বোঝানো হবে, ভারতের পশ্চিমতম যে জায়গাটা সেটা একটা বিন্দুকে টাচ করছে, পূর্বতম যে অংশটা সেটা একটা বিন্দুকে টাচ করছে, সেটার দুটোরই পাশে আমরা কি লিখবো? ই লিখবো। ইস্টার্ন হেমিস্ফিয়ারে যেহেতু অবস্থান করছে, সেই জন্য ই লিখবো। তো এইবার ভারতের যদি আমরা অবস্থান দেখি দ্রাঘিমাংশগতভাবে, লঙ্গিটিউড যদি দেখি 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট এর মধ্যে অবস্থান করছে। বুঝতে পারি এখানে আর আলাদা করে বোঝানোর নেই তাহলে যে ই শব্দটা, মানে ই যে এটা ইস্ট কেন দুবার ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে, এটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে তারপরে এইখানে একটা থাকবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি করতে করতে ফাইনালি 180 ডিগ্রি অব্দি এরকম রেখা টানা হয়েছে। এখানে যেহেতু এটা ছোট ম্যাপ, সেই জন্য অতটা প্রত্যেকটা রেখা দেখানো হয়নি। 30কে দেখানো হয়েছে, 60কে দেখানো হয়েছে, 90কে দেখানো হয়েছে, 120কে দেখানো হয়েছে, 150কে, এবং ফাইনালি 180 ডিগ্রি। তাহলে আমরা যদি ভারতের ম্যাপে যাই, এটা আমাদের ভারতের ম্যাপ। ভারতের যে পশ্চিমতম বিন্দুটা রয়েছে সেটার কাছ দিয়ে একটা রেখা গেছে, আবার সেটা মানে পশ্চিমতম বিন্দুটা একটা রেখাকে টাচ করছে, আবার পূর্বতম বিন্দুটা ভারতের সেটাও একটা রেখাকে টাচ করছে। এই যে রেখাটা, এটাই হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা, এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা। এখানেও নিশ্চয়ই মিনিট ব্যাপারটা আর বোঝানোর নেই, এখানেও সেম কনসেপ্ট। দুটো রেখার মাঝখানে আরো ছোট ছোট 7টা রেখা টানা হয়েছে, সেগুলোকে মিনিট নাম দেওয়া হয়েছে। তাহলে যদি আমরা বড় ম্যাপে দেখি, ইন্ডিয়ার এখান দিয়ে, ভারতের এখান দিয়ে যাচ্ছে হচ্ছে, দেখো এগুলোকে সব ক্লিয়ার করলে ভালোভাবে বুঝতে পারবে ব্যাপারটা। সরি, দেখো এখান দিয়ে গেছে 60 ডিগ্রি রেখা, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি রেখা। ওকে,
এটা আমাদের 0 ডিগ্রি রেখা, এটা হচ্ছে 60 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তারপরে এখান দিয়ে আমরা, এই ম্যাপটা তো ছোট, যদি তোমরা পারো গুগলে সার্চ করে বড় করে যদি জুম করো এরকম ম্যাপ, তাহলে দেখবে এখানে 61 গেছে, 62 গেছে, 63 গেছে, এরকম করতে করতে এখান দিয়ে একটা রেখা যাচ্ছে, সেটা হচ্ছে 68, তার কাছাকাছি অবস্থিত। সেই জন্য 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে ভালো করে দেখলে দেখবে এটা হচ্ছে 90 ডিগ্রি রেখা, এটা হচ্ছে 90 ডিগ্রি রেখা। 90 এর পর 91 রয়েছে, 92 আছে, 93, এরকম করতে করতে এখান দিয়ে একটা রেখা গেছে, সেটা হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। এই দুটোর মধ্যে ভারত অবস্থান করছে। ওকে ওকে, এই অবধি আমরা বুঝলাম যে ভারতের অবস্থান কোথায়। এরপর বলা হচ্ছে দ্য ট্রপিক অফ ক্যান্সার 23.5 ডিগ্রি, 23 and 30 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি ডিভাইডস দ্য কান্ট্রি ইন্টু অলমোস্ট 2 ইকুয়াল পার্টস। এবার আসছে আমরা ট্রপিক অফ ক্যান্সার, যাকে বাংলাতে বলা হয় কি কর্কট ক্রান্তি রেখা। ব্যাপারটা কি, কেন আর একটা নতুন রেখার নাম পাচ্ছি, সেই কর্কট ক্রান্তি রেখা ব্যাপারটা কি সেটা আমরা বুঝবো। এইটা তো আমাদের মাঝখান দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে 0 ডিগ্রি রেখা, এটা 0 ডিগ্রি রেখা যাকে আমরা নিরক্ষরেখা বলি। ওকে, ভৌগোলিক সুবিধার জন্য কয়েকটা রেখার কিছু নাম দেওয়া হয়েছে, যেমন এটা যদি 0 ডিগ্রি রেখা হয়, এইরকম জায়গাতে কোথাও দিয়ে একটা যাচ্ছে 23 ডিগ্রি, 23.5 ডিগ্রি রেখা। কেন 23.5? এগুলো প্রাকৃতিক ভূগোলের পার্ট, এইগুলোর বিশেষ একটা গুরুত্ব রয়েছে ভৌগোলিক বিভিন্ন কারণে, সেই জন্য সেগুলোকে আলাদা করে করা হচ্ছে 23.5 ডিগ্রি। তারপরে রয়েছে এখানে আরেকটা রেখার নাম দেওয়া হয়েছে যেটা হচ্ছে 66.5 ডিগ্রি। ঠিক আছে, তেমনি ভাবে এগুলো প্রত্যেকটাই উত্তর, যেহেতু উত্তর গোলার্ধে, তেমনি ভাবে দক্ষিণে এখান দিয়ে গেছে 23.5 ডিগ্রি। নর্থ, সরি সরি, নর্থ নয়, সাউথ, এখান দিয়ে গেছে আর একটা রেখা, সেটাকে আমরা বলছি হচ্ছে 66.5 ডিগ্রি সাউথ। ভৌগোলিকরা এই রেখাগুলোর কিছু নাম দিয়েছেন, যেমন 23.5 ডিগ্রি উত্তর যে রেখাটা সেটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা, ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। তেমনি ভাবে 23.5 ডিগ্রি দক্ষিণ যে রেখাটা সেটাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। ঠিক আছে, ইংরেজিতে ট্রপিক অফ ক্যাপ্রিকন, এইটাকে বলা হয় হচ্ছে কুমেরু বৃত্ত রেখা, এটাকে বলা হয় কুমেরু বৃত্ত রেখা। এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে যাচ্ছি না, কারণ আমরা প্রাকৃতিক ভূগোল পড়ছি না, আমাদের যেটা লাগবে এই কর্কট ক্রান্তি রেখা সম্পর্কে লাগবে। তো এখানে যদি আমরা ম্যাপে যাই, এখানে ঠিক ভারতের এখানে ম্যাপে এটা দেওয়া নেই রেখাটা, যদি কোনো ম্যাপ দেখতে পাও মোটামুটি এইরকম জায়গা দিয়ে যাচ্ছে হচ্ছে 23.5 ডিগ্রি রেখা। ওকে, যেটা কর্কট ক্রান্তি রেখা, এবং এই রেখাটা ভারতকে প্রপার দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, এদিকটা উত্তর দিক, এদিকটা দক্ষিণ দিক, এবং পুরো ভারতকে পুরো এরকম ভাবে ভাগ করে দিচ্ছে দুটো ভাগে। এই জিনিসটাই এখানে বলা হয়েছে যে অলমোস্ট ইকুয়াল পার্ট, সমান ভাগে ভাগ করা হচ্ছে। টু দ্য সাউথ ইস্ট অ্যান্ড দ্য নর্থ ইস্ট অফ দ্য মেনল্যান্ড লাই দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড অ্যান্ড দ্য লাক্ষাদ্বীপ আইল্যান্ড ইন বে অফ বেঙ্গল অ্যান্ড আরাবিয়ান সি রেসপেক্টিভলি। এগুলোকে কি বলা হচ্ছে, দেখো ভারতের যে উত্তরতম বিন্দু, এগুলোর নামটা এখানে বলা নেই, সেগুলো আমি একটু একটু বলে দিচ্ছি। দেখো এখানে যে ব্যাপারটা কনসেপ্ট ক্লিয়ার করার, ডেটা পার্টটা তোমাদের অন্যান্য জায়গা থেকে করতে হবে, এবং আমি সেটার জন্য পরে মেন চ্যানেলে তো পড়াবোই বা আগেও ক্লাস করিয়েছি। উত্তরতম যে বিন্দুটা সেইটার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট, সরি ইন্দিরা কোল, এবং দক্ষিণতম যে বিন্দুটা সেটা এইটা নয়, এটা মেনল্যান্ড বলা হয়। এই যে ম্যাপটা দেখানো হচ্ছে এটা হচ্ছে মেনল্যান্ড। এখানে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এখানে একটা পয়েন্ট রয়েছে যেটাকে বলা হয় ইন্দিরা পয়েন্ট। তাহলে ভারতের উত্তরতম জায়গা বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা কোল, দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ভারতের মেনল্যান্ড মানে হচ্ছে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কন্যাকুমারী। ভারতের যে পশ্চিমতম বিন্দুটা এখানে একটা জায়গার অবস্থান করছে যেটার নাম হচ্ছে গুহারমতি, গুহারমতি।
মতি গুজরাটে অবস্থিত। এটা আমাদের পশ্চিমতম বিন্দু এবং পূর্বতম বিন্দুতে একটা জায়গা অবস্থান করছে যার নাম হচ্ছে কিবুথু। তো কিবুথু হচ্ছে ভারতের পূর্বতম বিন্দু। এই জিনিসটা একটু জানতে হবে, এইগুলো এখানে বলা নেই, সেগুলো তোমাদেরকে আলাদা করে এই পয়েন্ট গুলো যেগুলো ফ্যাকচুয়াল পয়েন্ট সেটা তো মুখস্থই করতে হবে, সেই জিনিসগুলো তোমাদের আলাদাভাবে জানতে হবে, কিন্তু যে মেন কনসেপ্টটা এটা আমরা এখন পড়ছি। ফাইন্ড আউট দ্য এক্সটেন্ট অফ দিস গ্রুপ অফ আইল্যান্ড ফ্রম দ্য, আচ্ছা এখানে বলা আছে ডু ইউ নো কি বলা আছে, দ্য সাউথার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন ইন্দিরা পয়েন্ট গট সাবমার্জড আন্ডার দ্য সি ওয়াটার ইন 2004 ডিউরিং দ্য সুনামি। যে অংশটার কথা আমরা বললাম ইন্দিরা পয়েন্ট, এটা 2004-এর সুনামিতে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়ে গেছে, এটাই এখানে জাস্ট বলা হয়েছে। নেক্সট আমরা আসছি সাইজে। দ্য ল্যান্ড মাস অফ ইন্ডিয়া হ্যাজ অ্যান এরিয়া অফ 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। ভারতের টোটাল এরিয়া হচ্ছে 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। সাইডে যাওয়ার আগে একটা জিনিস বলার ছিল, সেটা বলতে ভুলে গেছি, এটা একটু বলে নিই, যেটা হচ্ছে টপিক অফ ক্যান্সার নিয়ে, মানে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা এইরকম ভাবে যাচ্ছে, কোন কোন রাজ্যের উপর দিয়ে যাচ্ছে দেখো, যদি এখান দিয়ে আমরা দেখি, ফার্স্টে কর্কট ক্রান্তি রেখা যাবে গুজরাটে, গুজরাটের পর রাজস্থানে, তারপর মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের পরে এটা চলে যাচ্ছে ছত্তিশগড়ে, ছত্তিশগড়ের একটা অংশ যাবে, এটা ঠিকঠাক হয়নি, এক মিনিট, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, ছত্তিশগড়ের পর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের পরে এটা চলে যাচ্ছে বাংলাদেশে, যেটা তারপরে চলে যাবে হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরার পর হচ্ছে মিজোরাম। এই কয়েকটা স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথম হচ্ছে গুজরাট, গুজরাটের পর রাজস্থান, রাজস্থানের পর মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের পর ছত্তিশগড়, ছত্তিশগড়ের পর হচ্ছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর 6 নম্বর স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, 7 নম্বর স্টেট ত্রিপুরা এবং 8 নম্বর স্টেট হচ্ছে মিজোরাম। এই 8টা রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হচ্ছে, যার মধ্যে মধ্যপ্রদেশে সব থেকে বেশি অংশটা রয়েছে। এই জিনিসটা এখানে বলার ছিল। এটার পরে আমরা চলে যাব সাইজে। সাইজ, দ্য ল্যান্ড মাস যেখানে ছিলাম 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। আমরা যদি এটা লাখে পরিণত করি, 32.8 লক্ষ বর্গ কিলোমিটার হচ্ছে ভারতের সাইজ। সাইজ হচ্ছে 32.8 লক্ষ, এখানে মিলিয়নে দেওয়া হয়েছে, তোমরা যদি লাখে মনে রাখতে চাও, কারণ লাখ দিয়েই কোশ্চেন আসতে পারে, বা লাখটা দরকার আমাদের জানা, সেটা হচ্ছে 32.8 লাখ স্কোয়ার কিলোমিটার ভারতের এরিয়া। এখানে কি বলা হচ্ছে, ইন্ডিয়ার টোটাল এরিয়া অ্যাকাউন্টস ফর অ্যাবাউট 2.4% অফ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যত ভূমিভাগ রয়েছে তার 2.4% ভারতের অবস্থা, ভারতের এরিয়া কভার করছে। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো ডেটা যেখান থেকে কোশ্চেন আসে। 2.4% অফ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া। ফ্রম ফিগার 1.2, আমাদের 1.2 ফিগারটা দেখতে বলা হচ্ছে। 1.2 ফিগার কোনটা? 1.2 ফিগার হচ্ছে এইটা। এখানে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে ইট ইজ ক্লিয়ার দ্যাট ইন্ডিয়া ইজ 7th লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এই জিনিসটা ইম্পর্টেন্ট, ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। ভারত, পৃথিবীতে যে কটা বড় বড় দেশ রয়েছে সেগুলো যদি আমরা র্যাঙ্ক করি, প্রথম হচ্ছে রাশিয়া, এখানে এটা দেওয়া রয়েছে হচ্ছে স্কোয়ার কিলোমিটারে, রাশিয়া সব থেকে বড়। তারপর হচ্ছে কানাডা, 3 নম্বর হচ্ছে ইউএসএ, থার্ড হচ্ছে চায়না, ফোর্থ ব্রাজিল, ফিফথ হচ্ছে অস্ট্রেলিয়া, সরি সিক্সথ হচ্ছে অস্ট্রেলিয়া, 1 2 3 4 5 6 এবং 7th হচ্ছে ইন্ডিয়া। তো এইভাবে আমরা বলতে পারি যে ভারত হচ্ছে 7th লার্জেস্ট কান্ট্রি। ইন্ডিয়া হ্যাজ এ ল্যান্ড বাউন্ডারি অফ অ্যাবাউট 15,200 kilometer and the total length of the coastline of the mainland, including এক মিনিট, including Andaman and Nicobar Island is 7516.6 কিলোমিটার। এটা কি বলা হচ্ছে যে ভারতের স্থল বাউন্ডারি হচ্ছে 15,200 কিলোমিটার। এই ব্যাপারটা কি, আমরা এখানে ম্যাপে আবার চলে আসবো। এই ম্যাপে যদি আমরা দেখি, সেটা হচ্ছে
এইটা হচ্ছে স্থল বাউন্ডারি, এখান থেকে শুরু হচ্ছে, এরপর থেকে আর কোথাও সমুদ্র নেই। গুজরাটের এই অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের সঙ্গে বাউন্ডারি রয়েছে। তো আমরা যদি এই রেখাটা, যেটা আমি টানছি কালো যে রেখাটা, এটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 15,200 কিলোমিটার। এই পুরো রেখাটার দৈর্ঘ্য হচ্ছে 15,200 কিলোমিটার এই অবধি, ঠিক আছে, ত্রিপুরা অবধি। এই যে অংশটা সেটাকে বলা হচ্ছে ল্যান্ড বাউন্ডারি, কারণ এখানে কোনো না কোনো দেশের সঙ্গে, কোনো না কোনো স্থলভাগের সঙ্গে ভারত সীমানা বানাচ্ছে। অন্যদিকে এইখান থেকে যদি আমরা একটা রেড লাইন টানি, এইখান থেকে শুরু হচ্ছে ওয়াটার বাউন্ডারি, কোস্ট লাইন বলা হয়, সমুদ্রের সঙ্গে তার বাউন্ডারি, এইটা হচ্ছে সমুদ্রের সঙ্গে বাউন্ডারি। এটা টোটাল কত এই অবধি হবে, এই অবধি, কারণ এখানে বাংলাদেশ প্রবেশ করে যাচ্ছে। এইটার দৈর্ঘ্য হচ্ছে 7,516, ইনক্লুডিং এইগুলো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও কিছু কোস্ট লাইন রয়েছে, এটাকেও অ্যাড করতে হবে। লাক্ষাদ্বীপ এখানে ছোট্ট করে বোঝানো হচ্ছে, মোটামুটি বুঝতে পারছো, এরও একটা কোস্ট লাইন রয়েছে। সমস্ত কিছু মিললে হবে 7,516 কিলোমিটার। এটাকে আমরা বলছি কি কোস্ট লাইন। কোস্ট লাইন হচ্ছে 7,516.6 কিলোমিটার। ইন্ডিয়া ইজ বাউন্ডেড বাই দ্য ইয়ং ফোল্ড মাউন্টেন ইন দ্য নর্থ ওয়েস্ট, নর্থ অ্যান্ড নর্থ ইস্ট। আমরা সিম্পলি জানি ভারতের উত্তরে রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল, তো সেইটাই বলা হচ্ছে যে ইয়ং ফোল্ড মাউন্টেন। কেন? হিমালয় একটা ইয়ং ফোল্ড মাউন্টেন, নবীন ভঙ্গিল পর্বত, ইংরেজিতে বাংলাতে বলা হয় নবীন ভঙ্গিল পর্বত, এবং এটা ভারতের উত্তর পশ্চিম অংশ, উত্তর অংশ এবং উত্তর পূর্ব অংশে রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল। এটা আমরা আরো সুন্দরভাবে বুঝবো যখন আমরা এইগুলো সম্পর্কে পড়বো, পার্বত্য অঞ্চল সম্পর্কে। সাউথ অফ অ্যাবাউট 22 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড ইজ begins to to taper and extends towards the Indian Ocean, dividing it into two seas, the Arabian Sea on the west and the Bay of Bengal in the east. Simply আমরা জানি যে ভারতের ম্যাপে যদি আমরা যাই, এখানে কোথায় গেল ভারতের ম্যাপটা, এইটাতেই দেখা যাক আরবিয়ান সি পশ্চিম দিকে রয়েছে, বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর পূর্ব দিকে রয়েছে, সিম্পলি সেটাই বোঝানো হচ্ছে এখানে। নেক্সট বলা হচ্ছে কি, লুক অ্যাট দ্য figure 1.3 and note that the latitudinal and longitudinal extent of the mainland is about 30 ডিগ্রি। আমাদের 1.3 পিকচারে যেতে বলা হচ্ছে, এটা হচ্ছে 1.3 যে পিকচারটা, সেটা দেখো, আমি একটু যদি এটাকে ছোট করি তাহলে পুরো ম্যাপটা চলে আসবে। দেখো এখানে রয়েছে হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট, এখানে রয়েছে 8 ডিগ্রি 4 মিনিট। এখান থেকে যদি 37 ডিগ্রি 6 মিনিট যাই, মোটামুটি 30 ডিগ্রির ডিফারেন্স হবে, একটা অ্যাপ্রক্স 30 ডিগ্রি। সেটাই এখানে বলা হয়েছে যে উত্তর দক্ষিণে ভারত 30 ডিগ্রি টোটাল কভার করছে। 8 ডিগ্রি থেকে 37 ডিগ্রি মাইনাস করলে 30 ডিগ্রি হয়। আবার সেম ভাবে আমরা যদি দেখি, মানে প্রায় 30 ডিগ্রি হয়। আবার সেম ভাবে যদি আমরা পূর্ব পশ্চিমে দেখি, 68 ডিগ্রি থেকে 97 ডিগ্রি যদি বাদ দিই, প্রায় 30 ডিগ্রি হবে। অলমোস্ট সেম দূরত্ব দুদিকেই রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখবো যে পূর্ব পশ্চিম অপেক্ষা উত্তর দক্ষিণ ভারতের কিছুটা বড়। আমরা যদি পূর্ব থেকে গুজরাট থেকে অরুণাচল প্রদেশ অব্দি যে রেখাটা আসছে সেটার দৈর্ঘ্য দেখি, তাহলে দেখবো 2,933 কিলোমিটার এটার লেন্থ হবে। কিন্তু যদি আমরা ইন্দিরা পয়েন্ট থেকে ইন্দিরা কোল থেকে কন্যাকুমারী দেখি, তাহলে সেটা হবে 3,214 কিলোমিটার। তাহলে উত্তর দক্ষিণে হচ্ছে 3,214 কিলোমিটার, পূর্ব পশ্চিমে 2,933 কিলোমিটার। এর থেকে আমরা যেটা বুঝতে পারছি যে ভারত উত্তর দক্ষিণে কিছুটা লম্বা, এটাই এখানে বলা হচ্ছে। Despite this fact, the east-west extent appears to be smaller than the north-south extent. উত্তর থেকে দক্ষিণে একটু বড়, পূর্ব থেকে পশ্চিমে একটু ছোট। From Gujarat to Arunachal Pradesh there is a time lag of 2 hours. এখানে আরেকটা পয়েন্ট এটা দেওয়া হয়েছে যে গুজরাট থেকে অরুণাচল প্রদেশের মধ্যে সময়ের পার্থক্য 2 ঘন্টা, অলমোস্ট 2 ঘন্টা টাইম হবে। অর্থাৎ এই ব্যাপারটা কি, এখানে একটু আমরা ব্যাপারটা বুঝে নেব। এখানে বলা হচ্ছে যে গুজরাট থেকে অরুণাচল প্রদেশের মধ্যে সময় পার্থক্য অলমোস্ট 2 ঘন্টা হবে। ব্যাপারটা কি জিনিসটা দেখো, প্রত্যেক 1 ডিগ্রি অন্তর সময় পার্থক্য হয় 4 মিনিট। এই মিনিট হচ্ছে আমরা যে ঘড়িতে দেখি
যে ঘন্টা মিনিট সেকেন্ড সেই মিনিট। 1 ডিগ্রি আমরা যদি যাই, 1 ডিগ্রি থেকে যদি আমরা 2 ডিগ্রি যাই, এর মধ্যে টাইমের পার্থক্য হবে 4 মিনিট। আবার 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে যদি যাই তাহলে পার্থক্য হবে 4 মিনিট। তাহলে আমরা এক কথায় বলতে পারছি যে এই যে রেখাগুলো, এগুলো শুধুমাত্র জায়গা লোকেশন দেখাতেই হয় না, এটার মাধ্যমে মানে যেগুলোকে আমরা কি বলছি দ্রাঘিমা রেখা, সেগুলোর মাধ্যমে আমরা সময়ও নির্ধারণ করতে পারি। এবার কি করে হচ্ছে 2 ঘন্টা টাইম গ্যাপ? দেখো এখানে গুজরাট যে জায়গাটা, এখানে যখন বাজবে ধরো বেলা 12টা বাজে, তখন অরুণাচল প্রদেশের কোনো একটা জায়গাতে বাজা উচিত হচ্ছে দুপুর 2 PM হবে। যদি 12টা বাজে এখানে 2 PM, এখানে 12টা বাজে মানে 12 PM বাজে, সেখানে 2 হবে অরুণাচল প্রদেশে। কিভাবে হচ্ছে 1 ডিগ্রি অন্তর চেঞ্জ হলেই হবে 4 মিনিট। মানে ধরো গুজরাট কত, গুজরাটের দ্রাঘিমাংশ যে দক্ষিণতম পশ্চিমতম বিন্দু, তার মান হচ্ছে 68 ডিগ্রি। আমরা এক্সাক্টটা ধরছি, মিনিটে যাচ্ছি না, বুঝতে সুবিধা হবে। 68 ডিগ্রি। এবং যেটা অরুণাচল প্রদেশের পূর্বতম বিন্দু মানে ভারতের পূর্বতম বিন্দু, সেটার মান হচ্ছে 97 ডিগ্রি। অলমোস্ট প্রায় অ্যাপ্রক্স 30 ডিগ্রির তফাৎ হচ্ছে। 97 থেকে 68 বাদ দাও, মোটামুটি 30 ডিগ্রি। অ্যাকচুয়াল হওয়া উচিত 29 ডিগ্রি, অ্যাকচুয়াল হওয়া উচিত 29 ডিগ্রি, মোটামুটি 30 ডিগ্রি আমি ধরছি। ঠিক আছে, 30 ডিগ্রি সময় পার্থক্য এই দুটো রেখার মধ্যে। হ্যাঁ, 97 থেকে 68 বাদ দিলে তাহলে আমরা দেখছি 1 ডিগ্রি পার্থক্য মানে 4 মিনিট। তাহলে 30 ডিগ্রি পার্থক্য মানে কত হওয়া উচিত? 4 × 30, তাহলে হয়ে যাবে 120 মিনিট। এবং 120 মিনিট মানে কত? 2 ঘন্টা। তাহলে এখানে যখন 12টা বাজছে, এখানে বাজছে 2টো, এখানে যখন 1টা বাজবে, দুপুর 1টা বাজবে, এখানে বাজবে তখন 3টে। তো এইরকম হলে প্রবলেম হয়ে যাবে, মানুষের কাছে এটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। তো এই যে অসুবিধাটা হতে পারে, এখানে যে বসে আছে তার সময় 1টা বাজছে, এখানে যে বসে আছে তার 3টে বাজছে, এই অসুবিধাটা না হয় যেহেতু, সেই কারণেই একটা মাঝখান দিয়ে রেখা টানা হয় এবং সেই রেখাটাতে যা বাজবে, যটা বাজবে, সেটাই আমাদের বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গাতে ধরা হবে। অর্থাৎ এই যে রেখাটা, সেটাকেই বলা হয় হচ্ছে প্রমাণ সময় রেখা। এই প্রমাণ সময় রেখার ওপর যদি দুপুর 3টে বাজে, তাহলে ভারতের সমস্ত জায়গাতেই দুপুর 3টে বাজবে। এটা একদম মাঝখান দিয়ে টানা হয়েছে যাতে সমস্ত জায়গার জন্য সমান হয়। এখানে যটা বাজবে সমস্ত জায়গাতেই সেটাই বাজবে, এরকম 1টা 3টে এরকম তফাৎ হবে না। তো প্রমাণ সময় ব্যাপারটা কি, এবার আমরা একটু সহজ করে বুঝে নিই, বা স্থানীয় সময়ও বলা হয়। ব্যাপারটা কি, ধরো কোনো একটা কোম্পানি, কোনো একজন ব্যক্তি গুজরাট থেকে অরুণাচল প্রদেশে কোনো একটা নির্দেশ দিচ্ছে। গুজরাটে বসে এই ব্যক্তিটা বলছে কি যে আমাকে বা আমার এখানে টাইম হচ্ছে বেলা 12টা, 12 PM, 12টা বাজে। তখন যে ব্যক্তিটা অরুণাচল প্রদেশে বসে আছে সে বলবে আরে না, আমাদের এখানে তো 12:30 বাজে না, আমাদের এখানে 2টো বাজে, 2 ঘন্টা এগিয়ে থাকবে। বিভিন্ন কাজে এখানে এইভাবে প্রবলেম হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকটা দেশ একটা কাজ করে, সেটা হচ্ছে তার মাঝখান দিয়ে একদম ঠিক মিডল দিয়ে একটা রেখা টেনে দেয়, দিয়ে এই রেখাটার ওপর যা টাইম হবে সেইটাই পুরো দেশের টাইম। মানে ভারতও সেরকম একটা কাজ করেছে, ভারতও মিডিল দিয়ে একটা রেখা টেনেছে এবং সেই রেখাটাকে মেনে নিয়েছে প্রমাণ সময় রেখা। এবং এই টাইমটা, এখানে যে টাইমটা হবে সেটাই দেশের টাইম হবে। এখানে যদি বাজে 12টা 30, তো সারা দেশের বিভিন্ন কোণায় 12টা 30ই বাজবে। এরকম ভাবে এটা করা হয়। ঠিক আছে, প্রত্যেকটা জায়গাতেই 12টা 30 বাজবে। তো এই রেখাটাকে বলা হচ্ছে প্রমাণ সময় রেখা, এবং এটা উত্তরপ্রদেশের ওপর দিয়ে যাচ্ছে। এখানে যেটা বলা হয়েছে এলাহাবাদের কাছ দিয়ে গেছে, এলাহাবাদের একটা জায়গা রয়েছে নৈনি, সেইখান দিয়ে গেছে। এখানে মির্জাপুরের কথা বলা রয়েছে, মির্জাপুর একটা বড় জায়গা, সেখানে এলাহাবাদ অনেক বড় জায়গা, তার থেকেও ছোট জায়গা মির্জাপুর, তার থেকেও যদি জায়গা এক্সাক্ট পয়েন্ট যায় সেটা হচ্ছে নৈনি বলে একটা জায়গা রয়েছে, সেইখানের উপর দিয়ে এই রেখাটা গেছে। এবং এটাকে আমাদের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয়, স্থানীয় সময় বা প্রমাণ সময় বলা হয় বাংলাতে। ওকে, এবার যথারীতি আমাদের মনে একটা প্রশ্ন আসবে যে এই রেখাটা, সেটার মান কত? 82.5 ডিগ্রি। আমাদের যে প্রমাণ সময় রেখাটা সেটা হচ্ছে 82.5 ডিগ্রি বা 82 ডিগ্রি 30 মিনিট, 82.5 ডিগ্রি। এটা কোন কোন রাজ্যের উপর দিয়ে যাচ্ছে?
এইগুলো কোশ্চেন আছে। আমার এখানে রেখাটা একটু ভুল টানা হয়েছে যার জন্য এ হয়নি। দেখো প্রথমে কোথায় যাবে, উত্তরপ্রদেশ দিয়ে প্রবেশ করছে, উত্তরপ্রদেশ, তারপর আসবে হচ্ছে মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, তারপর উড়িষ্যার একটা অংশ আসবে, হ্যাঁ উড়িষ্যার একটা ছোট অংশ আসবে, তারপর অন্ধ্রপ্রদেশ। এইরকম হবে এই রেখাটা, যেটা 82.5 ডিগ্রি, সেটা উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ, সেকেন্ড হচ্ছে মধ্যপ্রদেশ, থার্ড ছত্তিশগড়, ফোর্থ ওড়িশা এবং ফিফথ অন্ধ্রপ্রদেশ। এই 5টা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এইখানে যে টাইমটা হবে পুরো দেশের সেম টাইম হবে, এইটাকেই বলা হচ্ছে প্রমাণ সময় রেখা। এই অব্দি বোঝা গেল। এরপর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তার আগে এখানে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে হোয়াই 82.5 ডিগ্রি ইস্ট হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া। কেন করা হয়েছে, আমি যদি তোমাদের প্রশ্ন করি 82.5 ডিগ্রিকেই কেন স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বা প্রমাণ সময় করা হয়েছে, কারণ সেটা একদম মাঝখান দিয়ে যাচ্ছে, সেই জন্য সেটা করা হয়েছে। এটার অ্যান্সার হবে হোয়াই ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিউরেশন অফ ডে অ্যান্ড নাইট হার্ডলি ফেল্ট ইন কন্যাকুমারী বাট নট সো ইন কাশ্মীর। সিম্পল অ্যান্সার, সেটা প্রত্যেকটাই জায়গাটা নির্ভর করছে 82.5 ডিগ্রি অর্থাৎ মূল মধ্যরেখার, সরি প্রমাণ সময় রেখার থেকে কোথায় অবস্থিত তার উপরে। নেক্সট আমরা আসছি কোথায়, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। দ্য ইন্ডিয়ান ল্যান্ডমাস হ্যাজ এ সেন্ট্রাল লোকেশন বিটুইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট এশিয়া। ইন্ডিয়া ইজ এ সাউথওয়ার্ড এক্সটেনশন অফ দ্য এশিয়ান কন্টিনেন্ট। এখানে যেটা এইটুকুতে বলা হচ্ছে, ইন্ডিয়ার যে ভূমি, ইন্ডিয়ার যে ভারতের যে ল্যান্ডমাস, সেটা সেন্ট্রাল লোকেশন বিটুইন ইস্ট এন্ড ওয়েস্ট এশিয়া, একদম মিডিলে এটা অবস্থান করছে। উপরেই ম্যাপ রয়েছে, আমরা যদি দেখি এটা যদি এশিয়া হয়, এশিয়ার যদি একদম প্রায় মিডিল পোর্শনে অবস্থান করছে, এদিকটাকে আমরা বলতে পারি ইস্ট এশিয়া, এদিকটাকে আমরা বলতে পারি ওয়েস্ট এশিয়া। এদিকটা আমাদের ইস্ট এশিয়া, এদিকটা আমাদের ওয়েস্ট এশিয়া, মাঝখানে ভারত অবস্থান করছে, সেন্ট্রাল পজিশনে অবস্থান করছে। আর কি বলা হচ্ছে, ইন্ডিয়া ইজ এ সাউথওয়ার্ড এক্সটেনশন অফ দ্য এশিয়ান কন্টিনেন্ট। অবশ্যই তাই, এইটা আমাদের এশিয়ার মহাদেশ, তার একদম দক্ষিণতম জায়গাতে এটা অবস্থান করছে, মানে দক্ষিণ দিকে অবস্থান করছে। তো সাউথওয়ার্ড এক্সটেনশন অফ এশিয়ার সেটা এখানে বলা হচ্ছে। তো এক্স্যাক্টলি ইন্ডিয়ার যে একটা স্ট্র্যাটেজিক লোকেশন রয়েছে, জাস্ট এটাই বোঝানো হচ্ছে এখানে। এই জায়গাটাতে এমন কিছু নেই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা পয়েন্ট রয়েছে যে সুয়েজ ক্যানেল কবে যেটা ওপেন হয়। Since the opening of the Suez Canal in 1869, India's distance from Europe has been reduced by 7,000 কিলোমিটার। জাস্ট এখান থেকে এটা একটা পয়েন্ট যে সুয়েজ ক্যানেল কবে তৈরি হয়, সেটা একটা ব্যাপার, ব্যাস আর কিছু নয়। এই ম্যাপটা আমরা বুঝে নিয়েছি। এখানে দেখানো হচ্ছে বিভিন্ন জায়গাতে কিভাবে যাওয়া যাবে। সুয়েজ ক্যানেল কোন জায়গাটাতে অবস্থিত, তোমরা এখানে ভালো করে মার্ক দেখো, লক্ষ্য করো, এই জায়গাটাতে সুয়েজ ক্যানেল অবস্থিত। এখানে সুয়েজ ক্যানেল বলে লেখা রয়েছে, এইখানে সুয়েজ ক্যানেল। আগে কি হতো, ভারত থেকে যদি যেতে হতো, এইখান থেকে যেতে হতো, দিয়ে এই পুরো আফ্রিকা কে পেরিয়ে এরকম ভাবে ঘুরে এসে ফাইনালি, এটা এই ম্যাপটাতে ভালো বোঝানো যাবে। আমি একটু যাই এখানে, এই ম্যাপটাতে যদি দেখি, আমার যদি আগে যেতে হতো ভারত থেকে ইউরোপে, তাহলে আমাকে আগে কি করতে হতো, এইখান থেকে যেতে হতো, এই পুরো আফ্রিকাকে অতিক্রম করে এইভাবে ঘুরে, যেভাবে ভাস্কো দা গামা এসেছিল সেইভাবে আমাকে ইউরোপে পৌঁছতে হতো। এবার এইখানে তৈরি করা হচ্ছে সুয়েজ ক্যানেল, এই জায়গাটাতে সুয়েজ ক্যানেল তৈরি করা হচ্ছে, তার ফলে আমাকে আর এত ঘুরতে হচ্ছে না। এখন যদি আমি ইউরোপে যেতে চাই, এখান দিয়ে চলে যাব, এখানে সুয়েজ ক্যানেল দিয়ে ইউরোপে চলে যাব। আচ্ছা, মাঝখানে যে অংশটা, এটা দাঁড়াও 1 মিনিট, এটাকে বড় করতে হবে, তাহলে পেনগুলো আসবে। হ্যাঁ, মাঝখানে যে এই অংশটা, যেটা আমি লাল কালি দিয়ে মার্ক করছি, এইটাকে বলা হয় রেড সি, লাল সাগর। তাহলে আমাকে যদি ভারত থেকে যেতে হয়, আমি প্রথমে আরব সাগর ধরে যাব, রেড সি পেরোবো, দিয়ে এখানে পড়ে যাবে সুয়েজ ক্যানেল, তারপরে আমরা পেয়ে যাব ইউরোপ। তো এইভাবে এখন আমরা ইউরোপে যেতে পারি। নেক্সট, এই ম্যাপটা এখানে এটাই বোঝানো হচ্ছে। এই পুরো জায়গাতে ভারতের সঙ্গে বিভিন্ন সময়ের যে পৃথিবীর দেশের বিভিন্ন দেশের যে এই রামায়ণের যুগে বা সেই সমস্ত সময়ের কথা বলা হয়েছে, এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। আমরা চলে যাচ্ছি এইখানে, ইন্ডিয়াস নেইবার। এখানে বলা হচ্ছে কি, ইন্ডিয়া অকুপাইজ অ্যান ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পজিশন ইন সাউথ এশিয়া। ইন্ডিয়া হ্যাজ 28 স্টেট অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরি। ফিগার নাম্বার 1.5 এ বোঝানো হয়েছে। 1.5 যে ফিগারটা, এটাই আমাদের ওখানে ম্যাপে রয়েছে, সেখানেই বুঝিয়ে দেবো আমি ওই ম্যাপের মাধ্যমে। কি বলা হচ্ছে, ইন্ডিয়া হ্যাজ 28 স্টেট অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরি। এইটা সম্পর্কে
তোমরা সকলেই জানো এখানে আমাদের ম্যাপে যদি যাই আমরা সেগুলোর নাম দেখতে পাবো। এখানে সমস্ত কিছু রয়েছে, 28টা স্টেট, আগে 29টা ছিল, এখন হয়ে গেছে। জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটোকে কি করা হয়েছে, ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হয়েছে। তো একটা স্টেট কমে গেছে, এগুলো আলাদা করে কিছু করার নেই। আহ, সেটা আমরা বুঝতে পারছি। এখানে বলা হচ্ছে দ্য নাম্বার অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যালং দ্য ওয়েস্টার্ন, ফাইন্ড আউট করতে বলা হয়েছে কিছু। তোমরা এইগুলো পারলে এইগুলো অবশ্যই করো, মানে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিও, দিয়ে এইগুলো পিডিএফটা পেয়ে যাবে যে কোনো গুগলে সার্চ করে। তো তোমরা এগুলো করবে যেগুলো এখানে বলা হয়েছে, দ্য নাম্বার অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যালং দ্য ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন কোস্ট। তোমরা বা এখানে দেখতে পাবে ওয়েস্টার্ন কোস্ট এবং ইস্টার্ন কোস্টের সঙ্গে কোন কোন ইউনিয়ন টেরিটরি রয়েছে। আমরা বলতে পারি দাদরা নগর হাভেলি রয়েছে, তারপরে দমন দিউ রয়েছে, কোস্টের সঙ্গে বলা হয়েছে। তো সেই রকম ভাবে এখানে পুডুচেরি রয়েছে, সেইগুলো তোমাদেরকে মার্ক করতে বলা রয়েছে। এখানে এখানে যে জিনিসগুলো বলা রয়েছে সেইটা তোমাদেরকে কমেন্ট করতে হবে। যারা দেখছো এই ভিডিওটা প্রত্যেকে কমেন্ট করবে, যারা সিরিয়াসলি পড়াশোনা করছো তারা প্রত্যেকে অবশ্যই এগুলোকে সার্চ করে নিচে কমেন্ট করবে, আমি পরের দিন বা আমি সে উত্তরগুলো দেখে নেবো। এখানে বলা আছে এরিয়া ওয়াইজ হুইচ ইজ দ্য স্মলেস্ট অ্যান্ড হুইচ ইজ দ্য লার্জেস্ট স্টেট। তোমাদেরকে এটা বলতে হবে ভারতের সব থেকে বড় ছোট রাজ্য কোনটা, আয়তন অনুযায়ী বড় রাজ্য কোনটা। The state which do not have an international border or lie on the coast। কোন কোন রাজ্য তার কোনো ইন্টারন্যাশনাল বর্ডার নেই, আবার কোনো সমুদ্রের সঙ্গেও তার কোনো এই নেই, কোস্ট লাইন নেই। আমি একটা উদাহরণ দিতে পারি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের সঙ্গে কোনো দেশের বাউন্ডারিও নেই, আবার মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সমুদ্রেরও বাউন্ডারি নেই। এরকম কটা রয়েছে, সেটা তোমরা একটু ম্যাপ দেখে দেখে দরকার হলে ম্যাপ ডাউনলোড করে তোমরা এটা লিখবে নিচে, প্রত্যেকটা এখানে 1 2 3 4 করে করে লিখবে। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, এটা 2 নম্বর কোশ্চেন, এটা 3 নম্বর কোশ্চেন, এটা 4 নম্বর। ক্লাসিফাই দ্য স্টেটস ইন্টু 4 গ্রুপস সাচ অ্যাজ হ্যাভিং কমন ফ্রন্টিয়ার্স উইথ পাকিস্তান, চায়না, মায়ানমার এবং বাংলাদেশ। বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে যার যার বাউন্ডারি রয়েছে সেগুলো লেখো, চায়নার সঙ্গে যেগুলো বাউন্ডারি রয়েছে সেগুলো লেখো, মায়ানমারের সঙ্গে যার যার বাউন্ডারি রয়েছে যে সমস্ত রাজ্যের সেগুলো লেখো, এবং বাংলাদেশের সঙ্গে। এগুলো অবশ্যই তোমরা করবে নিচে কমেন্ট করে। আশা করছি তোমরা যারা এখানে ভিডিওগুলো দেখছো তারা সবাই কমেন্ট করবে। নেক্সট বলা হচ্ছে ইন্ডিয়া শেয়ার ইটস ল্যান্ড বাউন্ডারিজ উইথ পাকিস্তান এন্ড আফগানিস্তান ইন নর্থ ওয়েস্ট। সিম্পল ব্যাপার, নর্থ ওয়েস্টে বলা হচ্ছে বা চায়না এবং পাকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে। চায়না যেটা আগে তিবেত ছিল, তিবেতকে দখল করে নিয়েছে চায়না। তাহলে চায়না, নেপাল এন্ড ভুটান ইন দ্য নর্থ, উত্তর দিকে চায়না, নেপাল এবং ভুটান, এবং মায়ানমার, বাংলাদেশ হচ্ছে ইস্টে, আমাদের পূর্ব দিকে রয়েছে এই দুটো দেশ। আর সাউদার্ন নেবার অ্যাক্রস দ্য সি কন্টেন্স দ্য 2 আইল্যান্ড কান্ট্রিজ নেমলি শ্রীলঙ্কা আর মালদ্বীপের কথা বলা হচ্ছে, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এখানে যদি আমরা এখানে ম্যাপে যাই, এগুলো খুবই সহজ ব্যাপার, আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, তাও আমরা একদমই এখানে মনে করছি যে একদম প্রথম থেকে শুরু করছি, তাই সমস্ত কিছু দেখতে দেখতে যাব যেগুলো ইম্পর্টেন্ট। দেখো এখানে বলা হচ্ছে যে পশ্চিম দিকে দুটো দেশের সঙ্গে বাউন্ডারি রয়েছে, পাকিস্তান এবং আফগানিস্তান। যেটা সরি এখানে কেন দিলাম, এটা আফগানিস্তান। আমাদের অফিসিয়াল ম্যাপ অনুযায়ী আফগানিস্তানের সঙ্গে আমাদের একটা বাউন্ডারি রয়েছে, যেটা পাকিস্তান মানে না, কিন্তু আমাদের রয়েছে, এটা অফিসিয়াল, যেহেতু আমরা ভারতের জন্য করছি সেটাই বলবো। উত্তর দিকে রয়েছে চায়না, নেপাল এবং ভুটান, পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ এবং মায়ানমার, এবং দক্ষিণে এখানে শ্রীলঙ্কা রয়েছে। যদিও শ্রীলঙ্কার সঙ্গে আমাদের একটা মাঝখানে সমুদ্র রয়েছে, কিন্তু শ্রীলঙ্কাও আমাদের প্রতিবেশী দেশ। এদিকে রয়েছে হচ্ছে, এখানে দেখানো হয়নি, এইখানে হবে, সেটা হচ্ছে মালদ্বীপ রয়েছে এখানে। তো সেটাও আমাদের একটা প্রতিবেশী দেশ, লাক্ষাদ্বীপ থেকে খুব কাছেই অবস্থিত মালদ্বীপ, একটা প্রতিবেশী দেশ। তো এখানের ম্যাপটাতে সেটা দেখানো হয়েছে, যেটা এখানের ম্যাপে দেখো মালদ্বীপ এখানে রয়েছে, লাক্ষাদ্বীপের কাছে নিচে রয়েছে মালদ্বীপ। তো মালদ্বীপ রয়েছে আমাদের প্রতিবেশী দেশ। তো এরকম শ্রীলঙ্কা ইজ সেপারেটেড ফ্রম দ্য ইন্ডিয়া বাই ন্যারো চ্যানেল অফ সি ফর্মড বাই পার্ক স্ট্রেট। এটা ইম্পর্টেন্ট জিনিস, পার্ক স্ট্রেট অ্যান্ড গালফ অফ মান্নার, হোয়াইল মালদ্বীপ আইল্যান্ড ইজ সিচুয়েটেড টু দ্য সাউথ অফ দ্য লাক্ষাদ্বীপ আইল্যান্ড। এখানে কি বলা হচ্ছে, আমরা এই ম্যাপে আসবো, এখানে দুটো স্টেট রয়েছে, স্টেট তার বাংলা হচ্ছে প্রণালী। এখানে ম্যাপটা যদি খুব ভালো করে জুম করো বা তোমরা যদি আলাদা করে ম্যাপ সার্চ করো, এখানে দেখবে রয়েছে পার্ক স্ট্রেট, যেটাকে পক প্রণালী বাংলাতে বলা হয়। প্রণালী ব্যাপারটা কি, সেটা হচ্ছে অগভীর সমুদ্র, একে প্রণালী বলা হয়। এগুলো সম্পর্কে পরে আলোচনা করবো, প্রণালী কি জিনিস,
উপদ্বীপ কি জিনিস, এগুলো পরে যখন প্রাকৃতিক ভূগোল পড়বো সেখানে জানবো। তো পক প্রণালী এখানে রয়েছে এবং পক প্রণালীর মাধ্যমে শ্রীলঙ্কা এবং ভারত বিচ্ছিন্ন হয়ে রয়েছে। চলো আমি এখানে গুগলে ভালো করে সার্চ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটাতে অবস্থিত, বুঝতে সুবিধা হবে অ্যাকচুয়ালি। ওই ম্যাপটাতে অতটা পরিষ্কার করে নেই, এখানে দেখো ভালোভাবে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পক স্ট্রেট, পক প্রণালী, এবং এটা হচ্ছে গালফ অফ মান্নার, মান্নার উপসাগর। ওকে, পক্স প্রণালী এবং এখানে রয়েছে গালফ অফ মান্নার, মান্নার উপসাগর, এই দুটোর মাধ্যমে শ্রীলঙ্কা ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এই দুটো গভীর সমুদ্র আলাদা করছে ভারতকে। তো সেটাই এখানে বলা হয়েছে। এরকমই যখনই তোমরা কোনো জায়গাতে আটকে যাবে, ছবিটা পরিষ্কার নয়, সেখানে ম্যাপে সার্চ করবে, একটু খাটতে অবশ্যই হবে। তোমরা WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা যদি মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, একটু তো খাটতে হবেই, তাহলেই তোমরা ভালো রেজাল্ট অন্যদের থেকে একটু এগিয়ে থাকতে পারবে। তো এগুলো করা দরকার। ইন্ডিয়া has had a strong geographical and historical link with her neighbor। তো এখানে বলা হয়েছে কিরকম ভাবে ভারতের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক রয়েছে, মানে সম্পর্ক তো বহুদিন ধরে রয়েছে, সেটাই এখানে বলা হয়েছে। তো এটা অব্দি এখানে রয়েছে, আর কিছু নেই। ঠিক আছে, এটাই এখানে শেষ। এখানে যে কোশ্চেন গুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদের প্র্যাকটিস কোশ্চেন থাকবে। তোমরা এখানে কোশ্চেন গুলোর অ্যান্সার কি করে পাঠাবে, তোমরা আমাকে টেলিগ্রামে পাঠাতে পারো বা হোয়াটসঅ্যাপও করতে পারো, যে যা খুশি করতে পারো, কিন্তু অ্যান্সার গুলো পাঠানোর চেষ্টা করো বা নিচে কমেন্ট করেও জানাতে পারো। এটা হচ্ছে এক্সারসাইজ, আগে যে কোশ্চেন গুলো দিলাম সেটা একটা গেল, এটা হচ্ছে এক্সারসাইজ কোশ্চেন। এক্সারসাইজে কি কি কোশ্চেন দেওয়া হয়েছে, চুজ দ্য রাইট অ্যান্সার ফ্রম দ্য 4 অল্টারনেটিভ গিভেন বিলো, দ্য টপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু। এগুলো খুব ভালো কোশ্চেন, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তো প্রথম বলা হচ্ছে যে টপিক অফ ক্যান্সার, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি এর মধ্যে। এই কোশ্চেন গুলো তোমরা করবে, এই প্রত্যেকটা কোশ্চেন কটা রয়েছে, এই 5টা কোশ্চেন অন্তত করবে। ওকে, 1 2 3 4 5। হ্যাঁ, তো এই 5টা কোশ্চেন করবে। নেক্সট দিনের ক্লাস শুরু করব আমরা এই কোশ্চেন গুলো সলভ করা দিয়ে। আমি সলভ তো করবই, তার আগে তোমাদের সবার হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তো আগের এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট। তোমরা আমাকে ফলো করতে পারো এই সমস্ত লিঙ্কে, এটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এইখানে তোমরা আমাকে ফলো করতে পারো। এটা ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ এবং ইনস্টাগ্রাম। টেলিগ্রাম চ্যানেলে আমি ক্লাসের নোটিফিকেশন দিয়ে দেবো, এখানে তোমরা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে যে কখন আমি ক্লাস আপলোড করছি। আর পিডিএফ তোমরা নিজেরা সার্চ করে ডাউনলোড করে নিতে পারো, যদি বলো তাহলে আমি এটার পিডিএফটা দিয়ে দিতে পারি। এই ফার্স্ট চ্যাপ্টারটা, আচ্ছা আমি এখানে ফার্স্ট চ্যাপ্টারটা প্রোভাইড করে দেবো পিডিএফটা। আর যদি কোনো কোশ্চেন বা কিছু বলার থাকে গ্রুপে আমাকে মেসেজ করতে পারো। সো আজকের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। নেক্সট দিন আমরা 2 নম্বর চ্যাপ্টারটা ধরবো। তো এগেন যদি ক্লাসটা ভালো লাগে লাইক এবং শেয়ার করো, এবং যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে।